আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত এবং অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আজকে আমরা আলোচনা করব ফোবিয়া সমাচার এই বিষয় নিয়ে। আমি আপনাদের সঙ্গে আছি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আমরা বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন বিষয়ে ভয় থাকে। কারো হয়তো উচ্চতার ভীতি, কারো বদ্ধ ঘরে থাকার ব্যাপারে ভয়, কারো হয়তো খোলা জায়গায় থাকার ব্যাপারে ভয়, কারো ভিড়ের মধ্যে ভয়, কারো হয়তো বিভিন্ন পশু পাখি নিয়ে ভয়, বা কারো হয়তো বিভিন্ন সোশ্যাল সিচুয়েশন নিয়ে ভয়। তো এই সমস্ত ভয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমরা আলোচনার জন্য আজকে আমাদের মাঝে দুজন অতিথিকে পেয়েছি। আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল হাসান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ, ইনস্টিটিউট অফ অ্যাপ্লাইড হেলথ সায়েন্স, চট্টগ্রাম। এবং আমার ডান পাশে আছেন ডাক্তার সাইফুন নাহার সুমি, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে স্যার আপনার কাছে চলে আসছি। স্যার, আপনি আমাদেরকে একটু সহজে বুঝিয়ে বলবেন কিনা ফোবিয়া জিনিসটি আসলে কি? ফোবিয়া বলতে কি বোঝায়? ধন্যবাদ। আসলে আমরা জানি যে ভয় হলো একটা ন্যাচারাল রিয়াকশন। এটা মানুষ যখন কোনো একটা স্ট্রেসে পড়ে তখনই তার একটা রিয়াকশন হয়, সে কি ওটা ফাইট করবে না ফ্লাই করবে। তো এই যে ন্যাচারাল ভয়, এখান থেকেই কিন্তু ফোবিয়ার সৃষ্টি। আর ফিয়ারটা হলো ন্যাচারাল নর্মাল একটা বিষয়, আর ফোবিয়াটা হলো একটা ইরেশনাল, অযৌক্তিক একটা ভীতি, যেটার কোনো যৌক্তিক কোনো কারণ নাই। তো এই যে ফোবিয়াটা আমরা বলি, এটা একটা ফিয়ার অর অ্যান্টিসিপেশন অফ ফিয়ার। আমরা কিছু একটা ঘটবে এবং এটার কারণেই কিন্তু রোগী অথবা মানুষ কিন্তু অ্যাভয়েড করে কোনো ধরেন জন্তু, পশু পাখি অথবা কোনো সিচুয়েশন, যেটা একটু আগে আপনি বললেন, অ্যাভয়েড করবে। তাহলে আমরা ফিয়ার থেকেই কিন্তু ফোবিয়া, এই ফোবিয়ার কারণেই কিন্তু মানুষ বিভিন্ন রকম শারীরিক এবং মানসিক উপসর্গে ভোগে, যার ফলে অনেক সময় দেখা যায় এটা অনেক সময় মানুষকে ক্রিপল করে ফেলে। তাহলে আমাদেরকে ফোবিয়া বুঝতে গেলে ফোবিয়া বিভিন্ন ধরন আছে, সেটা আমাদের কাছে যদি পরিষ্কার হয় তাহলে ট্রিটমেন্ট করাটা অনেক সময় সহজ হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ স্যার। আমরা একটু সাইফুন নাহার সুমি ম্যাডাম আপনার কাছে আসছি। আপনি কি ম্যাডাম আমাদেরকে একটু কিছু উদাহরণ দিয়ে বোঝাবেন কিনা যে আসলে এই ধরনের স্পেসিফিক ফোবিয়া, কত ধরনের স্পেসিফিক ফোবিয়া আছে, বা আমরা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মধ্যে কোন ধরনের ফোবিয়া আমরা বেশি দেখতে পাই? স্যার সুন্দর করে বলেছেন ফোবিয়া কী জিনিস। স্পেসিফিক ফোবিয়া হচ্ছে নির্দিষ্ট কোনো বস্তু বা কোনো সিচুয়েশন বা অ্যানিমেল বা যে কোনো নির্দিষ্ট যে কোনো কিছুর প্রতি মানুষের যে একটা ইন্টেন্স এবং ইরেশনাল ফিয়ার, অর্থাৎ যতটুকু ভয় পাওয়া উচিত অথবা ভয় পাওয়ার কোনো কারণই নাই, সেখানে অনেক তীব্র মাত্রায় ভয় কাজ করে। যেমন ধরেন লিফটে উঠতে অনেকেরই অনেক ভয় কাজ করে, তারা কিন্তু লিফটে ওঠেন না। অনেকে মাকড়সা দেখলে ভয় পান, অনেকে তেলাপোকা দেখলে ভয় পান, অনেকের থাকে হাইট ফোবিয়া, ঠিক আছে, উচ্চতায় উঠতে পারেন না, সেজন্য তারা হচ্ছে প্লেনে চড়তে পারেন না। অনেকের কনফাইন্ড স্পেসে ভয় থাকে, কারো কারো থাকে পাবলিক ট্রান্সপোর্টে ফিয়ার থাকে, বাসে ট্রেনে ওনারা চলতে পারেন না। তো এরকম স্পেসিফিক কোনো অবজেক্ট, অ্যানিমেল বা যে কোনো সিচুয়েশনেও মানুষের অতিরিক্ত মাত্রায় যে ভয় কাজ করে সেটাকেই স্পেসিফিক ফোবিয়া বলে। তো সেই মানুষটা যার যে নির্দিষ্ট বস্তু বা সিচুয়েশন বা অ্যানিমেল বা অন্য যে কোনো কিছু যেটার প্রতি তীব্র মাত্রায় ভয় থাকে, সেটার কারণে তারা হচ্ছে ওই বিষয়গুলোকে বা ওই বস্তু বা এই সিচুয়েশনগুলো সাধারণত অ্যাভয়েড করতে থাকেন, যেটা তাদের ডেইলি লাইফকে হ্যাম্পার করে। এবং একটা তাদের দেখা যায় যে সব কিছুতে তখন তাদের একটা সিগনিফিক্যান্ট ফাংশনাল ইম্পেয়ারমেন্ট চলে আসে, তখনই আমরা এটাকে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসেবে আমরা চিহ্নিত করি। তার মানে ফোবিয়া জিনিসটি আসলে অনেক মানুষের মধ্যেই থাকতে পারে, কিন্তু যখন এটি তার জীবনযাপনে খুব মারাত্মকভাবে ইম্প্যাক্ট তৈরি করবে তখন সেটাকে আমরা ডিসঅর্ডার বলবো। ভয়টা ফিয়ার স্যার সুন্দর করে বলেছেন অলরেডি, যে ভয়টা তো একটা ন্যাচারাল রেসপন্স, এটা এক ধরনের অ্যাংজাইটি রেসপন্স। তো এটা সবার মধ্যেই কম বেশি থাকতেই পারে, কিন্তু এটা যখন অনেক বেশি হয় এবং যেখানে ভয় পাওয়ার কারণই নাই, সেখানে অনেক বেশি মাত্রায় ভয় হচ্ছে, ভয়ের সাথে সেটার কিছু উপসর্গ থাকছে এবং মানুষটা সেই কাজগুলো বা ওই বস্তু বিষয় সব কিছুকে উনি এড়িয়ে চলছেন, যেটা তার দৈনন্দিন জীবনযাপনকে ব্যাহত করছে। হ্যাঁ, তখন কিন্তু এটা রোগের পর্যায়ে পড়ে, যখন চিকিৎসার দরকার। আপনিও বেশ বিস্তারিত আমাদেরকে বুঝিয়ে বলেছেন
বেশ কিছু সিচুয়েশন বা বেশ কিছু ব্যক্তি বস্তু সম্পর্কে বলেছেন। তা আমরা এখন সেইগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। স্যার, আপনার কাছে ফিরে আসছি। তো এই যে ম্যাডাম অনেকগুলো সিচুয়েশন বলেছে, তা আমরা একটা টার্ম জানি যে অ্যাগোরাফোবিয়া। তো আপনি কি স্যার আমাদেরকে একটু বলবেন কিনা যে অ্যাগোরাফোবিয়া বলতে কি বোঝায় এবং অ্যাগোরাফোবিয়াতে আসলে ঠিক কী ধরনের লক্ষণ থাকে? ধন্যবাদ আপনাকে। আসলে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেটা নোমেনক্লেচার আমরা বলি, এখানে তো একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার, সুতরাং এখানে অ্যাংজাইটি সিমটম থাকবে। আচ্ছা, বিভিন্ন অ্যাংজাইটি আমরা জানি শারীরিক মানসিক উপসর্গ থাকে, এগুলো কারণে এগুলো দিয়েই আমরা ডায়াগনোসিস করি ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার। তো ম্যাডাম যেটা বললেন যে বিভিন্ন রকম সিম্পল, সোশ্যাল এবং অ্যাগোরাফোবিয়া থাকে। সিমটমগুলো একই রকম, যেমন ধরেন জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার যদি আমরা পাশাপাশি কম্পেয়ার করি, সেখানে দেখা যায় বিভিন্ন রকম সিমটমগুলো জেনারেলাইজ, স্পেসিফিক না। আর ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার হলো একটা স্পেসিফিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেখানে সিলেক্টিভ সিমটম থাকে, ভয় থাকবে এবং অন্যান্য উপসর্গ থাকে। সেটা অ্যানিমেল ভয় হতে পারে, সামাজিক কোনো অনুষ্ঠানে গেলে সেখানে ভয় হতে পারে, কোনো রেস্টুরেন্টে খাওয়ার সময় ভয় হতে পারে, এই সোশ্যাল গ্যাদারিং, যেটা বক্তৃতা দেওয়ার সময়, বিয়ের অনুষ্ঠানে ভয়ে বিয়ে করতে পারছে না, কারণ অনেক সময় দেখা যায় যে সে এত মানুষের সামনে কিভাবে বিয়ের রেসপন্সটা করবে। এ ধরনের বিভিন্ন সিচুয়েশনের কারণে কিন্তু ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়। তার মধ্যে একটা হচ্ছে অ্যাগোরাফোবিয়া। অ্যাগোরাফোবিয়াতে যেটা হয়, যখন সেই রোগী বা ব্যক্তি যখন ঘর থেকে বের হবে, তখন তার মনে হবে পথে যদি বিপদ হয় তাকে কে রক্ষা করবে, তার কিছু একটা হয়ে যেতে পারে। সেই জন্য সে দেখা যায় অনেক সময় যে ঘর থেকে এমনও দেখা যায়, ঘর থেকে বের হলো, বের হওয়ার পথে অপেক্ষা করবে কেউ একজন আসলো কিনা, তার সাথে কিছু দূর যাবে, এমনও দেখা যায় বাস্তবে। এবং আর কিছু দূর যাওয়ার পর দেখা যায় সে আরেকজনের জন্য অপেক্ষা করবে। এই যে ঘর থেকে বের হওয়ার পর কিছু একটা ঘটবে, কিন্তু বিপদ হবে, ভয়ের কারণে তার মধ্যে একটা বিভিন্ন রকম শারীরিক মারাত্মক উপসর্গ দেখা দেয়। কী ধরনের উপসর্গ হয় স্যার, শারীরিক এবং মানসিক? শারীরিক যেমন ধরেন পালপিটেশন, কার্ডিয়াক সিমটমগুলো হতে পারে, কার্ডিওভাস রেসপিরেটরি সিমটম হতে পারে, যেমন তার কাছে মনে হবে এক্ষুনি মনে শ্বাস বন্ধ হয়ে যাবে, তার মনে এখনই একটা বিপদ, বড় বিপদ হবে, সেই তার কথা বলার সময় আটকায় যাবে, ঢোক গেলার সময় সমস্যা হবে, রেসপিরেটরি শ্বাস মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ বুকে একটা বান পড়তেছে, যার কারণে অনেক সময় দেখা যায় এইসব রোগীরা চিকিৎসার জন্য অনেক সময় সাইকিয়াট্রিস্টের কাছে না এসে নন সাইকিয়াট্রিস্ট অথবা ট্র্যাডিশনাল হিলারের কাছে যায়। গার্জিয়ান মনে করে মনে হয় বান মারছে, সেই জন্যই আমার এই সমস্যা হচ্ছে। এই যে চিহ্নিতকরণটা আসলে অ্যাগোরাফোবিয়ার সিমটম দিয়ে, এটা হলো গুরুত্বপূর্ণ। ম্যাডাম, আপনি কি আমাদেরকে একটু বিস্তারিত বলবেন কিনা যে অ্যাগোরাফোবিয়াতে আর কি ধরনের লক্ষণ হতে পারে? স্যার সুন্দর বলেছেন যে অ্যাগোরাফোবিয়াটা হচ্ছে আসলে, অ্যাগোরা মিনস হচ্ছে মার্কেট প্লেস। তো ইউজুয়ালি যে ওভার ক্রাউডেড যে প্লেসগুলো থাকে, অথবা ওপেন স্পেস, যেমন ধরুন অনেক বিশাল বড় একটা খেলার মাঠ, হ্যাঁ, সেখান থেকেও কিন্তু এখানেও কিন্তু অ্যাগোরাফোবিয়া হতে পারে। সব সময় যে কনফাইন্ড স্পেস হবে ওরকম না, রোগীর মধ্যে একটা অনুভূতি, একটা ভীতি কাজ করে যে আমি হয়তো এখান থেকে বের হতে পারবো না। আবার একদম বিস্তৃত খোলা জায়গাতেও হতে পারে। যেমন ধরেন মুভি দেখার জন্য লাইনে দাঁড়াতে হয় না অনেক সময়, টিকিট কাটার জন্য, বাসের টিকিটের জন্য অনেক সময় লাইন দিতে হয়, ট্রেনের জন্য, অথবা আপনি আমরা যখন গিয়েছিলাম সে ডিজনি ওয়ার্ল্ডে, সেখানে বিশাল প্রত্যেকটা রাইডসে চড়ার জন্য বিশাল বড় বড় লাইনে দাঁড়াতে হয় 30 মিনিট 40 মিনিটের জন্য। তো এই জায়গাগুলো থেকে তাদের মনে হতে থাকে যে এখান থেকে আমি হয়তো বা এসকেপ হতে পারবো না, অথবা বের হতে পারবো না, এই যে একটা ভীতি কাজ করে। তখন তাদের মধ্যে যে লক্ষণগুলো হয়, বুক ধড়ফড় করতে পারে, হ্যাঁ, মনে হয় যে শ্বাসটা মনে হয় বন্ধ হয়ে যাবে, অনেক বেশি পরিমাণে সোয়েটিং হয়, কারো কারো হাত পা ঠান্ডা হয়ে যায়, কারো কারো মনে হয় যে মাথাটা ঝিমঝিম করছে, হ্যাঁ, এই বুঝি মানে আমি ফেইন্ট হয়ে যাব। অনেকে দেখা যায় যে বাটারফ্লাই সেন্সেশন হতে থাকে পেটের ভিতর নাড়িভুড়ি সব মোচড় দিতে থাকে, ঠিক আছে। তারপর অনেকের হচ্ছে গুজবাম্প হয়, শরীরের যে ইয়েগুলো আছে, পশমগুলো আছে, সেগুলো খাড়া হয়ে যায়, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয়। তো ওই সময়টাতে যদি এরকম হয় যে ফোবিক যেই প্লেসটা আছে ওখানে যদি তারা থাকেন, তাদের প্যানিক অ্যাটাকের মতো হয় আর কি, এটাকে প্যানিক অ্যাটাক বলে। প্যানিক অ্যাটাক মানে হচ্ছে যে আপনার ইন্টেন্স ইরেশনাল ফিয়ার, যেটা সাডেনলি হয়।
সাডেনলি হয় এবং এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে আবার খুব অল্প সময়ের মধ্যে এটা কন্ট্রোলে চলে আসে, কিন্তু রুগীর নিজের উপরে কন্ট্রোল থাকে না। যখন হার্টবিট অনেক বেশি হতে থাকে বা তার চেস্ট টাইটনেস হয় অথবা রুগীর এক ধরনের ফিলিংস হয় যে আমার মনে হয় শ্বাসটা বন্ধ হয়ে আসছে, তখন তিনি মনে করতে থাকেন আমার এই বুঝি হার্ট অ্যাটাক হলো বা স্ট্রোক হলো কিনা, এই ধরনের একটা ভয় কাজ করে। হ্যাঁ, রুগী পাগলের মতো ছোটাছুটি করতে থাকেন, অনেক সময় রাতের বেলা ঘর থেকে বের হয়ে যান। তো নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেন, মনে করতে থাকেন এই বুঝি আমি মরে যাচ্ছি, এটা হচ্ছে প্যানিক অ্যাটাক। তো অ্যাগোরাফোবিয়া কিন্তু অ্যাগোরাফোবিয়ার সাথে প্যানিক অ্যাটাক থাকতে পারে, আবার নাও থাকতে পারে। আচ্ছা। তো মেইনলি যেটা হয় যখন এই ইন্টেন্স ফিয়ারের কারণে তারা হচ্ছে ওই যে প্লেসগুলো আছে সেগুলো সাধারণত অ্যাভয়েড করেন। তো সেটা তখন দেখা যায় যে তাদের জবের যে জায়গাটা আছে সেগুলাতে তাদের একটা সিগনিফিক্যান্ট ডিস্টারবেন্স চলে আসে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপের জায়গাগুলোতে ডিস্টারবেন্স চলে আসে, একদম গৃহবন্দী টাইপের হয়ে যায় মানুষ। অনেকে দেখা যায় যে কিছুটা এটা যখন এক্সট্রিম লেভেলে পৌঁছায় তখন কিন্তু কিছুটা গৃহবন্দী হয়ে যায়। এবং অনেক সময় এটা আরও ইন্টারেস্টিং যে মানুষ নিজেকে গৃহবন্দী করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছায় যে ওয়াশরুমে যাবে, সেখানেও তখন তো আপনার দরজাটা বন্ধ করেই বসতে হয়, তখন তারা হয়তোবা দরজাটা খোলা রেখে ওয়াশরুমে যাচ্ছেন। হ্যাঁ, অনেক সময় ঘরের ভিতরে থেকেও মনে হয় যে বাইরে থেকে যদি কেউ দরজাটা আটকিয়ে দেয় ঘরের ভিতরেও নিরাপদ বোধ করেন না, তখন তারা ঘরের ভিতর থেকেও কিন্তু দৌড়ে বাইরে চলে যান। এটা এতটাই একটা হরিবল সিচুয়েশন তৈরি হয় ওই মুহূর্তে ওই ব্যক্তিটার জন্য। ধন্যবাদ ম্যাডাম, আপনি অনেক বিস্তারিত বলেছেন। স্যার, আপনি আরো কিছু যোগ করতে চান কিনা? স্যার, ম্যাডাম অনেক খুলে বলেছেন যে আসলে আমাদের আসলে খুবই ভীতিকর, এবং একটা মানুষ তার নিজের ঘরের ভেতরে যখন নিরাপদ বোধ করছে না, খুবই হতাশাজনক এবং খুবই কষ্টদায়ক নিশ্চয়ই এরকম একটা অনুভূতি। ধন্যবাদ। আপনি স্যার কিছু বলবেন কিনা? আসলে আমরা সাধারণ মানুষকে বোঝাবার জন্যে, মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্যে আমি যেটা যোগ করতে চাই সেটা হলো বেসিক্যালি এই যে একটা ফিয়ার, ভয়, এটা ব্রেইনের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটার মধ্যে রেটিকুলো এন্ডোথেলিয়াস সিস্টেমটাকে স্টিমুলেট করে, অ্যারাউজ হয়ে যায়, অতিরিক্ত অ্যারাউজ সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটির কারণে যে সিমটমগুলো হচ্ছে হার্টের, রেসপিরেটরি, অন্যান্য জায়গায়, বডি বিভিন্ন জায়গায়। তো এই জন্য মানুষ কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এবং এমনও বলে যে এটাকে হাউস বন্ড সিনড্রোম, তার মানে ঘর কোনা হয়ে যায়। ওরা এমনও দেখা যায় ঘর থেকে বেরোই হতে পারে না, ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় রোগীদেরকে বোঝাবার জন্যে মানুষ সহজে বুঝতে পারে না যে আমার এমন কেন হয়, এটা তো একটা রোগ, কিন্তু মানুষ বুঝতে পারে না যে আমার বুকে কেন ব্যথা হবে, আমার বুক ধর পড়বে, নিশ্চয়ই হার্টের কোনো রোগ। এরকম হতে হতে অনেক ডাক্তার ঘুরে ফিরে তারপর অনেক সময় সাইকিয়াট্রিস্টের কাছে আসে। তো এটা আমরা বোঝাবার জন্য মানুষকে বলি যে বাঘ দুরকম, একটা হলো বনের বাঘ, একটা হলো মনের বাঘ। আপনাকে বনের বাঘে খাচ্ছে না, আপনাকে মনের বাঘে কষ্ট দিচ্ছে। সুতরাং এটার জন্য ভয়ের কোনো কারণ নাই, এটা থেকে পরিত্রাণে বিজ্ঞানসম্মত উপায় আছে। ট্রিটমেন্ট করলে আপনি সুস্থ হয়ে যাবেন, তখন কিন্তু মানুষ আশ্বস্ত হয়। ধীরে ধীরে আমরা বিভিন্ন ওষুধের মাধ্যমে, বিহেভিয়ার থেরাপির মধ্যে যখন এক্সপোজারের কথা বলি, ডিসেন্সিটাইজ করি, তখন বুঝতে পারে যে এটা মানসিক রোগ। ঠিক আছে, আমরা চিকিৎসার ব্যাপারে সামনে আসবো। আমি আবার একটু ম্যাডাম আপনার কাছে আসছি যে এই অ্যাগোরাফোবিয়ার সাথে আমরা আরও কিছু আমরা এর সাথে সাথে বিভিন্ন ফোবিয়ার কথা আমরা শুনতে পাই, যার মধ্যে খুব উল্লেখযোগ্য হচ্ছে সোশ্যাল ফোবিয়া। তো ম্যাডাম আপনি আমাদেরকে একটু সোশ্যাল ফোবিয়ার ব্যাপারটা বলবেন কিনা? সোশ্যাল ফোবিয়া বলতে কি বোঝায়? সোশ্যাল ফোবিয়ার আরেকটা নাম হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার। এটা হচ্ছে সোশ্যাল সিচুয়েশনে রোগীর মধ্যে এক ধরনের ভীতি কাজ করে, তার এক ধরনের পারফরমেন্স অ্যাংজাইটি রিলেটেড ফিয়ার থাকে। যেমন ধরেন যে আমি যদি এক্সাম্পল দিই, আমার যদি সোশ্যাল অ্যাংজাইটি থাকতো, আমার একটা ভীতি এরকম কাজ করতো যে আমি যেখানে যাব, আমি ওখানে যদি কথা বলার সময় অন্যরা হয়তো বা আমাকে নিয়ে ক্রিটিসিজম করবে, হ্যাঁ, আমি ওখানে হচ্ছে হিউমিলিয়েটেড হতে পারি, অথবা আমাকে আমার চলন বলন সব কিছু নিয়ে তারা হচ্ছে আমাকে নেগেটিভলি জাজ করতে পারে। এই ধরনের একটা ফিয়ার কাজ করতে থাকে। তখন কিন্তু তারা সেই এই যে এই পারফরমেন্সগুলো থেকে নিজেকে সরিয়ে রাখে। যেমন ধরেন অনেকে বিয়ে বাড়িতে যেতে চায় না, যে ওখানে তো অনেক মানুষ থাকবে, কে না কি মনে করবে, যে আমাকে নিয়ে আমি ঠিক মতো কথা বলতে পারবো কিনা, আমার গ্রুমিং নিয়ে কোনো তারা কোনো ক্রিটিসাইজ করবে কিনা। এই কারণে তারা দেখা যায় নেগেটিভ সেলফ ইভালুয়েশন, নেগেটিভ পারফরমেন্স, হ্যাঁ, ইয়েস, নেগেটিভ সেলফ ইভালুয়েশন না, অন্য মানুষ তাকে নিয়ে এরকম ভাববে, এই ধরনের একটা অ্যান্টিসিপেশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এতে কি ধরনের লক্ষণ হয় ম্যাডাম? তখন তারা ইউজুয়ালি ওই প্রোগ্রামগুলো বা ওই পারফরমেন্সগুলো অ্যাভয়েড করতে থাকেন, সোশ্যাল সিচুয়েশনগুলো অ্যাভয়েড করতে থাকেন।
স্টুডেন্টদের ক্ষেত্রে অনেক সময় এরকম হয় যে ধরেন অনেক ভালো প্রিপারেশন আছে, সে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিবে, এখন তার ম্যাডাম আমরা একটা বিরতির সময় এসছে, বিরতির পরে ম্যাডাম আপনার Okay. কাছে এই বিষয়ে ফিরে আসছি। শুধু দর্শক, ফিরে আসলাম বিরতির পর অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ম্যাডাম আপনি যে প্রসঙ্গে ছিলেন যে হ্যাঁ এই ধরনের সোশ্যাল ফোবিয়া অনেক সময় স্টুডেন্টদের ক্ষেত্রে হয়, তার কোনো প্রেজেন্টেশনস আছে, অনেক ভালো প্রিপারেশন, মনে করেন যে সারা বছর অনেক ভালো প্রিপারেশন, টিচাররাও জানেন বা তার যারা পিয়ার গ্রুপ আছেন তারাও জানেন যে ও তো আসলে ভালো স্টুডেন্ট, কিন্তু তার এক ধরনের ভীতি কাজ করতে থাকে যে আমি যখন প্রেজেন্ট করব, আমি যখন কথা বলবো, তখন আমাকে নিয়ে হয়তো বা অন্যরা এরকম নেগেটিভলি আমাকে নিয়ে নেগেটিভলি জাজ করতে পারে। এই সেই কারণে দেখা যায় এই অ্যাংজাইটির কারণে তার যতটুকু পারফরমেন্স হওয়ার দরকার সেটা থেকে অনেক বেশি খারাপ পারফরমেন্স হওয়ার সম্ভাবনা থাকে, অথবা সে দেখা গেল যে অনেক ভালো প্রিপারেশন নিয়েছে আর মানে প্রেজেন্টেশনটা করলোই না, সকালবেলা বলে দিল যে আমি অসুস্থ বা আমি যে কোনো কারণে হোক আমার একটা প্রবলেম আছে, আমি অ্যাটেন্ড করতে পারছি না, এই ভীতি থেকে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। স্যার আবার আপনার কাছে আসছি। ম্যাডাম স্যার আপনি কি সোশ্যাল ফোবিয়া সম্পর্কে কিছু বলবেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ। সোশ্যাল ফোবিয়া আসলে আমরা তো আগে বলেছি যে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার একটা গুরুত্বপূর্ণ ডিসঅর্ডার। এটা সবচেয়ে কষ্টদায়ক একটা রোগ, যেখানে মানুষ সোশ্যাল সিচুয়েশনে সামাজিক কোনো জায়গায় গেলে তার কাছে বিভিন্নভাবে ভয় সৃষ্টি হয়, অ্যাংজাইটির মাত্রাটা বেড়ে যায়, বিভিন্ন শারীরিক সিমটম হয়, মানসিক সিমটম হয়, কিন্তু শারীরিক সিমটমটা মাত্রাটা এত মারাত্মক যে তার কাজগুলো হ্যাম্পার হয়, তার দৈনন্দিন পারিবারিক সমস্যা হয়। সেই জন্য এই যে সোশ্যাল ফোবিয়ার জন্যে আইডেন্টিফাই করাটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন অনেক স্টুডেন্ট আছে, অনেক পেশাজীবী আছে, যাদেরকে যদি কোনো গ্যাদারিংয়ে, সোশ্যাল গ্যাদারিংয়ে, মিটিংয়ে, বোর্ড মিটিংয়ে বলা হয় যে আপনি কিছু বলেন, তখন ভয়ে সে বলতে চাবে না, অথবা বলতে গেলে তার কথা জড়ায় যাবে, আটকে যাবে, এমনকি প্যানিক অ্যাটাকের মতো হতে পারে, যেটা অনেক সময় হয়। সুতরাং প্যানিক ডিসঅর্ডার যে এন্টিটি, অ্যাগোরাফোবিয়ার সাথে প্যানিক ডিসঅর্ডার থাকতে পারে, প্যানিক অ্যাটাক হতে পারে, যেটা অনেক সময় মনে হয় মায়োকার্ডিয়াল ইনফাকশন, হৃদরোগের মতো মারাত্মক রোগের মতোই মনে হবে। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে অ্যাগোরাফোবিয়ার সাথে প্যানিক অ্যাটাক হতে পারে। এই যে সোশ্যাল সিচুয়েশনের ভয়গুলো, যেমন একজন রেস্টুরেন্টে খেতে বসলো, তার কাছে মনে হবে বাইরের লোকজন তাকিয়ে আছে, সমালোচনা করছে, কেমন করে শেখাচ্ছে। তারপরে ধরেন অন্যান্য বিয়ের অনুষ্ঠান, সেটা তো আর আমাদের বাইরে যে বইয়ের যে উন্নত দেশে সেটার সাথে মিলবে না। আমরা দেখেছি এমনও যে আমাদের দেশে বিয়ের অনুষ্ঠানে ছেলেদেরকে সবার সামনে সই করতে হয়, মেয়েদেরকে ঘরে। তো দেখা যায় সে এক ভদ্রলোক দীর্ঘদিন বিয়েই করে না, কেন? তার সই করার সময় যদি তার কাঁপুনি হয়, কারণ আমরা জানি যে ফোবিক অ্যাংজাইটি ট্রেমর একটা ইম্পর্টেন্ট সিমটম, কিন্তু সেই জন্য দেখা যায় সে বিয়েই অ্যাভয়েড করবে, রেস্টুরেন্টে খাওয়াই বন্ধ করবে, ঘর কোনা হয়ে যাবে, যেটা আমি একটু আগে বলেছি। সেই জন্য সোশ্যাল ফোবিয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আমাদের একটা ব্যক্তিকে ক্রিপল করে ফেলে। এই রোগের মধ্যে দৃশ্যমান হচ্ছে শারীরিক উপসর্গ। এই উপসর্গগুলো যদি আমরা এই রোগের সাথে মানুষকে আইডেন্টিফাই করার ধারণা দিতে পারি, তাহলে আমরা মানুষের উপকার করতে পারবো, এইসব রোগীগুলো সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসা পাবে। ম্যাডাম স্যারও বলছিলেন, আপনিও আপনার কথা আরেকবার বলছিলেন, এই প্রসঙ্গটা এসছে যে প্যানিক অ্যাটাকের ব্যাপারটা। এই বিভিন্ন ধরনের ফোবিক যে ডিসঅর্ডারগুলো আছে, এগুলোর সঙ্গে কি প্যানিক অ্যাটাকের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক? মানে প্রায় কি প্যানিক অ্যাটাক পাওয়া যায় এই ধরনের ফোবিক ডিসঅর্ডারগুলোতে? ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার সবগুলোর সাথেই কিন্তু প্যানিক অ্যাটাক থাকতে পারে। আমাদের অন্যান্য যে কোনো মেন্টাল ইলনেস, মুড ডিসঅর্ডার বলেন বা অন্য যে কোনো মেন্টাল ইলনেসের সাথেও প্যানিক অ্যাটাক থাকতে পারে। থ্যাংক ইউ। আরেকটা বলছেন সাবস্টেন্স, এই আমরা যে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডারগুলো বললাম, পার্টিকুলারলি অ্যাগ্রাফোবিয়া, সোশ্যাল ফোবিয়া বা এই যে বিভিন্ন রকম স্পেসিফিক ফোবিয়াগুলো, সেগুলোর সঙ্গে কি মাদকাসক্তির কোনো সম্পর্ক আছে? অনেক সময় দেখা যায় যে আপনার ফোবিয়া থেকে যারা খুব অ্যাংজাইটিতে সাফার করছেন, ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, অর্থাৎ ফোবিয়ার থেকে মানে ফিয়ারের কারণে তাদের কিছু অ্যাংজাইটি রেসপন্স হচ্ছে, তো তারা হচ্ছে পারফর্ম করতে পারছেন না ঠিক মতো, নার্ভাস হয়ে যাচ্ছেন, কথা বলতে পারছেন না, সব জায়গায় তাদের ডিস্টারবেন্স চলে আসছে। তখন তারা অনেক সময় দেখা যায় সেলফ মেডিকেশন করেন তাদের রিল্যাক্স থাকার জন্য,
কনফিডেন্স বাড়ানোর জন্য, এনার্জেটিক থাকার জন্য, অ্যালার্ট থাকার জন্য। হ্যাঁ, তো তখন সেলফ মেডিকেশন হিসাবে অনেকেই কিন্তু অ্যালকোহল, অপিওয়েড, ক্যানাবিস, হ্যাঁ, মিথামফিটামিন এইগুলো কিন্তু তারা নিয়ে থাকেন পারফরম্যান্সের সময় যাতে সে একটু শান্ত থাকতে পারে, স্বাভাবিক শান্ত থাকতে পারে, নিজে অ্যালার্ট থাকতে পারে, হ্যাঁ, কনফিডেন্ট থাকতে পারে, এটা তাদের ধারণা যে এগুলো নিলে। তো এটা করতে করতে এক পর্যায়ে গিয়ে কিন্তু তাদের আবার দেখা যায় যে সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডারে তারা ঢুকে যায়। আবার অনেক সময় দেখা যায় যে অ্যালকোহল, অপিওয়েড এগুলার উইথড্রল সিমটম হিসাবে প্যানিক অ্যাটাক আসতে পারে। হ্যাঁ, আবার দেখা যায় যে মিথামফিটামিন, হ্যাঁ, কোকেন, এটার ইনটক্সিকেশন পিরিয়ডে কিন্তু প্যানিক অ্যাটাক আসতে পারে। অর্থাৎ এটার একটা বাই ডিরেকশনাল রিলেশনশিপ আছে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডারের সাথে প্যানিক অ্যাটাকের। আচ্ছা, অর্থাৎ ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকে প্যানিক অ্যাটাক হতে পারে। আবার ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডারটাকে কমানোর জন্য নিজেরা যদি কোন রকমের ঘুমের ওষুধ বা এই অ্যালকোহল বা অন্য কোনো মাদক নেয়, সেখান থেকে সেই মাদকের জনিত রোগ হতে পারে। আবার সেই মাদক বেশি নেওয়ার কারণে বা উইথড্রলের কারণে আবার প্যানিক অ্যাটাক হতে পারে। একটা ত্রিপক্ষীয় সম্পর্ক দেখা যাচ্ছে। জি, মাদকের সাথে মানে প্যানিক অ্যাটাকের একটা বাইরে ডিরেকশনাল রিলেশনশিপ আছে, আর ফোবিক অ্যাংজাইটির সাথে তো প্যানিক অ্যাটাকের একটা অ্যাসোসিয়েশন আছে, একটা সিগনিফিক্যান্ট অ্যাসোসিয়েশন আছে। হ্যাঁ, আবার অনেক সময় দেখা যায় যে প্যানিক অ্যাটাক ম্যানেজ করার জন্য ডক্টররা যে প্রেসক্রিপশন দেন বেনজোডাইজেপিন গ্রুপের যে মেডিসিনগুলো, তখন তারা হচ্ছে প্রেসক্রিপশনের বাইরে গিয়ে নিয়ম কানুন না মেনে তারা দীর্ঘদিন ধরে সেই ওষুধগুলো নিতে থাকেন। তারপর ডক্টর হয়তো বা লিখলো যে এই ডোজে সেইভাবে নিচ্ছেন না, উনি হয়তো বা আরও দোকান থেকেও আরও এক্সট্রা কিনলেন অন্য আরেকটা সেম গ্রুপের ওষুধ। আমি এরকমও দেখেছি ক্লোনাজেপাম ট্যাবলেটটা তারা বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির ওষুধ, হ্যাঁ, দোকানে গিয়ে বলে নিয়ে বিভিন্ন কোম্পানির ওষুধ অনেকগুলা খাচ্ছেন, যেখানে তাকে প্রেসক্রিপশনে লেখা আছে 0.5 মিলিগ্রাম উনি পিডি ডোজে খাবেন, সেখানে তিনি কিন্তু অনেকগুলা করে, অনেকে তাদের আবার কীভাবে জানে এটা তারা টলারেটও করতে পারে, 6 মিলিগ্রাম 12 মিলিগ্রাম এরকম নিতেই থাকেন। হ্যাঁ, তো এই যে এটার কারণে কিন্তু বেনজোডাইজিপিন এটাতে কিন্তু তারা ধীরে ধীরে আবার ডিপেন্ডেন্ট হয়ে যায়। আমাদের সাইকোট্রপিক মেডিকেশনগুলোর মধ্যে একমাত্র বেনজোডাইজিপিন গ্রুপের ওষুধগুলাই কিন্তু এই আসক্তি তৈরি করে। আমাদের যে স্টিগমা, আমাদের যে ট্রিটমেন্টের ব্যাপারে কিন্তু অনেকে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি কাজ করে, আমাদের ওষুধগুলা কিন্তু খেতে চান না। তো যেই ওষুধগুলাতে এরকম অ্যাডিকশন তৈরি হওয়ার সম্ভাবনা নাই, সেগুলোর ক্ষেত্রে তারা খুব চিন্তা করেন, কিন্তু যেই ওষুধটাতে অ্যাডিকশন তৈরি হওয়ার চান্স সবচেয়ে বেশি, সেটার ক্ষেত্রে তারা হচ্ছে উইদাউট প্রেসক্রিপশনে তারা মেডিসিন কিনে খাচ্ছেন। তো এই যে অজ্ঞতার জায়গাটা, তাদেরকে আসলে আমাদের এই জায়গাগুলোতেই সচেতন করতে হবে, জানাতে হবে আসলে বিষয়। থ্যাংক ইউ ম্যাডাম। স্যার, ম্যাডাম যে বিষয়ে বলছিলেন, প্রথমত হচ্ছে প্যানিক অ্যাটাক, মাদকাসক্তি আর ফোবিয়ার মধ্যে এক ধরনের ত্রিপক্ষীয় সম্পর্ক। আবার অন্যদিকে যে ওই যে প্রেসক্রাইবড আগের ড্রাগগুলোর যে এক ধরনের মিসইউজ, যার কারণে আরেক রকমের মাদকাসক্তি বা এক ধরনের আসক্তি তৈরি হওয়া। আপনি স্যার এই বিষয়ে কিছু আলোকপাত করুন। ধন্যবাদ আপনাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বিষয়টা বুঝতে হবে যে মানুষ যখন কষ্ট পায়, যে অ্যাংজাইটির লিমিট যখন বেড়ে যায় বিভিন্ন শারীরিক উপসর্গের কারণে, তখন সহজ পথ বেছে নেয়, হয় ঘুমের ওষুধ শুরু করা, যেটা আমাদের দেশে সহজে পাওয়া যায়, যেটা উন্নত দেশে রেস্ট্রিকশন আছে, ঘুমের ওষুধ দোকান গেলেই দিয়ে দেয়, যার ফলে নিতে ডিপেন্ডেন্স হয়ে যায়। এই ডিপেন্ডেন্স থেকে বের করতে অনেক কষ্ট হয়। দেখা যায় অনেক সময় বিভিন্ন রকম উইথড্রল সিমটম হয়, কষ্ট পায়, তার ফাংশনাল ইম্পেয়ারমেন্টগুলো হয়, ওষুধের উপর নির্ভর করে সে আর কোনো কাজই করতে পারে না, ঘরের মধ্যে ঘুমায় শুয়ে থাকে, তার যে কনজুগেট লাইফের মধ্যেও সেক্সুয়াল ডিসফাংশন হয়, যার কারণে পারিবারিক সমস্যার সৃষ্টি হয়। এটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে যারা যে এ ধরনের বিভিন্ন অ্যাংজাইটি ডিসঅর্ডার, পার্টিকুলারলি আমরা যে আজকে ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে আলাপ করছিলাম, যখন ওরা বোঝে না যে এটা রোগ, এটা বিজ্ঞানসম্মত পথ যখন খুঁজে পায় না, তখন কাউকে জিজ্ঞেস করে যে কি করব। হয়তো অনেক সময় বন্ধুমহল বলে যে তুমি অ্যালকোহল খাও, তুমি অন্যান্য নেশা করো। যেমন উন্নত দেশে ধরেন অ্যালকোহল, ক্যানাবিস এগুলো লিগ্যাল, আমাদের দেশে লিগ্যাল না। তো ওরা তো এমনি আউট অফ ফান নিতে পারে। আবার অ্যাংজাইটি কমানোর জন্যই কিন্তু সহজ পথ বেছে নেয় মাদক। এই মাদকের ফলে তার জীবনটা দেখা যায় অন্যদিকে চলে যায়। সেই জন্য আমরা যদি আমাদের এই যে অ্যাগোরাফোবিয়া বিষয়টা যদি বুঝতে পারি, মানুষকে বোঝাতে পারি, তাহলে তার মাদক দিকে সে যাওয়ার পথটা পাবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের দর্শক শ্রোতাদের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে পার্সোনালিটি, ব্যক্তিত্ব একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা বাচ্চাকে যে ছোটোবেলা থেকে আমরা গার্জিয়ান না, প্যারেন্টসরা যেটা করে ভূতের ভয় এটা সেটা দিয়ে যখন ভয়ভীতি প্রদর্শন করে, তখন এটা কন্ডিশনিং হয়ে যায়। এই যে
ব্যক্তিত্বের সাথেও কিন্তু এটা একটা সম্পর্ক, এটা আমরা সাধারণ মানুষ বোঝার জন্য দরকার। অ্যাংজাইটি প্রোন পার্সোনালিটিতে যারা, তারা বিভিন্ন ধরনের অ্যাংজাইটি ডিসঅর্ডারে সাধারণত কষ্ট পায়। থ্যাংক ইউ স্যার। আমাদের সময় হয়েছে আরেকটা বিরতি নেবার, আমরা বিরতির পরেই স্যার ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, আমি আপনার কাছেই আবার একটা প্রশ্ন নিয়ে আসছি, যে এই যে আমরা আলোচনা করলাম নানা রকম ফোবিয়া নিয়ে, তাদের লক্ষণ নিয়ে এবং বিভিন্ন রকম ভ্যারিয়েন্ট নিয়ে, কেন হয় স্যার এই ফোবিয়া? আপনি কিছুটা বলছিলেন এক সময়, যদি স্যার একটু খুলে বলতেন যে আসলে কেন একটা মানুষের ফোবিয়া হয়। সবার তো হচ্ছে না, কারো হচ্ছে কারো হচ্ছে না, এটার মেকানিজমটা কি? আসলে মেকানিজম হচ্ছে, গবেষকরা এটার উপর গবেষণা করে দেখছেন যে কিছুটা জেনেটিক কারণ থাকে, আর বাকিটা অনেক সময় দেখা যায়, আমি একটু আগে বলেছি কন্ডিশনিং, যে ছোটোবেলাকে তাকে ভয় দেখাতে ভয়ের প্রতি তার একটা কন্ডিশনিং হয়ে যায়। যেমন আমরা জানি যে ডগের উপর গবেষণা করে তাকে ঘন্টা বাজিয়ে খাবার দিতে, পরে যখন দেখা যায় খাবারের সাথে স্যালাইভেশনের সম্পর্ক, কিন্তু যখন অনেকবার পেয়ারিং করার পর যখন খাবার সরিয়ে নেওয়া হয়, খাবারের সাথে স্যালাইভেশনের সম্পর্ক, কিন্তু ঘন্টার সাথে তো নাই। কিন্তু দেখা যায় যে তাকে কন্ডিশনিং, তাকে এমনভাবে ট্রেনিং নেওয়া, লার্নিং করা হয় যে খাবার সরিয়ে ফেললেও ঘন্টা বাজালো স্যালাইভেশন। এই যে ছোটোবেলা থেকে ভয় দেখাতে একটা কন্ডিশনিং হয়ে যায়, এই ভয়টা তার মন থেকে যায় না। যত দিন যায় তত এটা তীব্রতা আকার ধারণ করে। তাহলে কিছু আছে যেমন ইনহেরেন্ট, যেটা জেনেটিক, কিছু কন্ডিশনিং। আবার সিগমন্ড ফ্রয়েড যেটা বলছেন, ওনার যে থিওরিটা, সাইকোডাইনামিক থিওরির কারণে হতে পারে। এটা বিষয়টা অনেক জটিল, কিন্তু সাধারণভাবে আমরা বোঝাতে পারি যে জন্মগত কারণ থাকতে পারে, জেনেটিক, তারপরে কন্ডিশনিং যেটা আমরা বিহেভিয়ার লার্নিং প্রসেস সেটা, আর সাইকোডাইনামিক থিওরি যেটা সিগমন্ড ফ্রয়েড, এইসব এগুলির কম্বিনেশনের কারণেই কিন্তু এই যে এই ধরনের রোগের প্রাদুর্ভাব হয়। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ম্যাডাম, আপনার কাছে আসছি, যে আমরা তো তার রোগের লক্ষণ নিয়ে কথা বললাম, কারণ নিয়েও কথা বললাম, চিকিৎসাটা কি ম্যাডাম? এটার কি ধরনের চিকিৎসা আছে ফোবিয়ার জন্য? তো রোগীরা যে লক্ষণগুলো আমাদের কাছে নিয়ে আসেন, সেগুলো কিন্তু অ্যাংজাইটির এক্সট্রিম রেসপন্স। তো ধরেন যে প্যানিক অ্যাটাকে যেটা হয়, বা প্যানিক ডিসঅর্ডারে, আমি একটু প্যানিক ডিসঅর্ডার দিয়ে ব্যাখ্যা করি। রোগীদের মধ্যে যখন চেস্ট টাইটনেস হয়, চেস্ট পেইন হয়, অনেকের কিন্তু চেস্ট পেইনও হয়, হ্যাঁ, যেটা আসলে পরীক্ষা নিরীক্ষা করে কোনো কিছু পাওয়া যায় না। তারা বিভিন্ন কার্ডিওলজিস্টের কাছে যান, কিন্তু কোনো কিছু পাওয়া যায় না। তারপর তাদের হার্টবিট পালপিটেশন হতে থাকে, সাফোকেটিং ফিলিং হতে থাকে, হ্যাঁ। তো তারা হচ্ছে যে কোনো কার্ডিয়াক ইমার্জেন্সিতে চলে যান। তো ওখানে পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন বলা হয় যে না, আপনি স্বাভাবিক আছেন, আপনার সব পরীক্ষা নিরীক্ষা নর্মাল আছে, তো তাদের মধ্যে একটা কোয়েশ্চেন থেকে যায়, ডক্টর কি আসলে রোগটা ধরতে পারলো না? মানে সাফারিংসটা তো রিয়েল, তারা যে হ্যাঁ, তাদের এই যে সাফারিংস, এটা কিন্তু রিয়েল। তো ওই জায়গাটাতে আরেকটু আমাদের যেটা দায়িত্ব, আমি মনে করি যেটা আমাদের একটা কর্তব্যের জায়গা রয়েছে, যে তাদেরকে বুঝিয়ে বলা, এটা এক ধরনের মেন্টাল ইলনেস, এটা প্যানিক অ্যাটাক। যদিও পরীক্ষা নিরীক্ষা করে আপনার হার্টে কোনো কিছু পাওয়া যায়নি, বা আমরা আরও পরীক্ষা করেছি, আপনার থাইরয়েডে কোনো সমস্যা নেই, বা তাদের কোনো সাবস্টেন্স রিলেটেড কোনো সাবস্টেন্সের কোনো হিস্ট্রি নেই, বা আমরা কোনো এভিডেন্সও পাইনি, মানে অন্য কোনো ড্রাগের হিস্ট্রি নেই, বা অন্য কোনো মেডিকেল ইলনেস নাই, আমরা কিন্তু প্রথমে হচ্ছে এক্সক্লুড করতে হবে এই বিষয়গুলো, যে তার অন্য কোনো মেডিকেল ইলনেস আছে কিনা, তার কোনো ড্রাগের কারণে এই রিয়াকশনগুলো হচ্ছে কিনা। হ্যাঁ, তো সব কিছু করে আমরা যখন বুঝতে পারবো এটা হচ্ছে মানসিক রোগ, প্যানিক ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটির সিমটম, এই বিষয়টা ইনফরমেশনটা তাদেরকে দিতে হবে। আচ্ছা, এবং ট্রিটমেন্ট, এটার অ্যাভেলেবল ট্রিটমেন্ট কী কী আছে, হ্যাঁ, কীভাবে করতে হবে, কতদিন লাগবে, তার প্রগনোসিস সম্পর্কে একটা ধারণা দিতে হবে। তখন কিন্তু তারা অ্যাসিউরড হবেন, এবং বারবার ইনভেস্টিগেশন করা থেকে তাদেরকে ডিসকারেজ করতে হবে। তো ট্রিটমেন্টের ব্যাপারে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের পাশাপাশি সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট, অথবা কিছু ক্ষেত্রে যেমন অ্যাগোরাফোবিয়া, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই জায়গাগুলোতে কিন্তু সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টকে বেশি এমফেসিস দেওয়া হয়। তো আমরা যদি যে কোনটা ভালো কোনটা মন্দ, এটা এরকম আসলে বিষয়টা না, কম্বাইন্ড অ্যাপ্রোচে আপনি যদি সাইকোলজিক্যাল ম্যানেজমেন্টের সাথে কম্বাইন্ডলি ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট যদি আমরা দিই, সেটা হচ্ছে মোর ইফেক্টিভ হয়। আচ্ছা, তার মানে ঔষধ এবং সাইকোথেরাপি দুটোরই প্রয়োজন আছে।
তো এই সাইকোথেরাপিটা কি ধরনের, আপনি কি একটু সংক্ষেপে আমাদেরকে একটু প্রথমত হচ্ছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এখানে হচ্ছে পেশেন্টের যে কগনিটিভ যে এররগুলা থাকে, তাদের কিছু তাদের বিলিফ বা ফিলিংসের মধ্যে কিছু ফল্টি কগনিশন থাকে, যেটা আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এবং সেটা কারেকশন করতে হবে। জি জি জি। দেন হচ্ছে বিহেভিয়ার থেরাপি, হ্যাঁ, এক্সপোজার থেরাপি আমরা যেটা বলি, যে ভয়ের জায়গাটাতে তাকে গ্র্যাজুয়ালি এক্সপোজ করা। যেটা অ্যাভয়েড করছে, এক সময় যেটা মনে করতো যে এই জায়গা থেকে এসকেপ হওয়া সম্ভব না, বড় ধরনের ক্ষতি, খারাপ কিছু হয়ে যাবে, যখন এবং সে এটা অ্যাভয়েড করতো, ওখান থেকে দৌড়ে পালাতো বা ওখানে যেতই না, সেখানে যখন সে থাকবে, এটার জন্য আমাদের প্রথমে তো রোগীদেরকে আমরা রিল্যাক্সেশন এক্সারসাইজগুলো শিখিয়ে থাকি। তাদেরকে কিছুটা রিল্যাক্স করে তারপর তাদেরকে এক্সপোজ করা হয় তার যে ফিয়ার সিচুয়েশন বা অবজেক্ট থাকে বা পার্সন, যে কোনো কিছুতে করার পরে তাদেরকে ওখানে স্টে করতে বলা হয়। করার পরে মানে অ্যাংজাইটির যে সিমটমগুলো তৈরি হয়, সেগুলাকে ওখানেই তার ব্রিদিং রিল্যাক্সেশনের মাধ্যমে এটাকে ম্যানেজ করতে হয়। হ্যাঁ, তো ম্যানেজ করার পরে তার কিন্তু এক ধরনের কনফিডেন্স চলে আসে, না এটা ম্যানেজ করা যায়, এটা কন্ট্রোল করা যায়, ঠিক আছে, তখন তার ফোবিয়াটা কমতে থাকে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি বেশ বিস্তারিত বলেছেন। আমরা স্যারের কাছ থেকে একটু শুনবো, পার্টিকুলারলি যে ম্যাডাম শেষ করেছেন সেখান থেকে, যে আমরা তো এখানে কিছু ওষুধেরও ভূমিকা থাকে স্যার। সাধারণত কী ধরনের ওষুধ আমরা দিয়ে থাকি, যেটার উপরে বলেছিলেন যে কিছু ওষুধ আবার মিসইউজও হচ্ছে রোগীদের দ্বারা। তো আমরা যদি এই ধরনের ফোবিক পেশেন্টকে যদি আমরা চিকিৎসা করি, সাধারণত কী ধরনের ওষুধ স্যার আমরা দেই আমাদের প্র্যাকটিসে? ধন্যবাদ ডক্টর সুমি, অবশ্য বিস্তারিত বুঝছেন। তবে আমি যেহেতু যোগ করার জন্য বললেন, আমি ওভারঅল ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুটা যোগ করতে চাই। সেটা হচ্ছে, প্রথম কাজ হবে পেশেন্টে, আমরা যে কোনো রুগীর আমাদের ধারণা জানতে হবে যে রুগীকে বলতে হবে এটা একটা লঘু মানসিক রোগ, মাইনর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। তাহলে রুগীরা ভয় পাবে না, এটা গুরুতর মানসিক রোগ না। এটা বোঝাতে হবে। আমরা বোঝানোর 3টা পথ আছে, যেটা আমরা কাউন্সিলিংয়ের মধ্যে বলি। সেটা হলো এক্সপ্লেনেশন অফ দ্য সিমটম, যে আপনার বুকের ব্যথা হচ্ছে, আপনার এটা অনেক কারণে হয়। তার আগে আমাকে কিন্তু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অন্যান্য কারণে যে এই সিমটমগুলো হয় সেটা এক্সক্লুড করতে হবে। যেমন ধরুন কার্ডিয়াক ফাংশন দেখতে হবে, অন্যান্য যে ভাইটাল অর্গানের যে ফাংশনগুলো সেগুলো নর্মাল আছে কিনা দেখতে হবে। অন্যান্য রোগ যেমন হরমোন জাতীয় রোগ, এগুলো আমরা ইনভেস্টিগেশন করে ক্লিনিক্যালি এবং ইনভেস্টিগেশন এগুলো এক্সক্লুড করতে হবে। তাহলে বুঝতে পারবে এটা আমাদের এই ফোবিক অ্যাংজাইটি ডিসঅর্ডার বা প্যানিক ডিসঅর্ডার। ইনভেস্টিগেশন রিলেভেন্ট যেগুলি, এগুলি করার পরে আমরা পেশেন্টকে এক্সপ্লেইন করব যে প্রথম যে আপনার এটা এই সিমটমগুলো এই রোগে হয়, ফোবিক অ্যাংজাইটি, এটা বুঝলো যে সে এটা। তারপর তাকে আমাকে আশ্বস্ত করতে হবে যে আপনার ভয়ের কোনো কারণে এটা চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। তাকে রিঅ্যাসুরেন্স দিতে হবে যে এটা ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে। কিন্তু এখানে মনে রাখতে হবে, দেখা যায় অনেক সময় সমাজের মধ্যে বিভিন্নভাবে বাণিজ্যিকভাবে কাউন্সেলিং করে, বিভিন্নজন নন সায়েন্টিস্টরাও করে, বিভিন্ন ট্র্যাডিশনাল হিলার, এগুলো সচেতন করতে হবে মানুষকে, তাহলে সে বেনিফিটটা পাবে। তাহলে 2 নম্বর হচ্ছে রিঅ্যাসিওর করা যে আপনি সুস্থ হয়ে যান যদি সঠিক ট্রিটমেন্ট করেন। এই কথাটা তাকে আমাদের বোঝাতে হবে, মোটিভেট করতে হবে। কারণ আমাদের দেশের মানুষ কিন্তু সহজ সরল, তাদের ট্রাস্ট অর্জন করা একজন ডাক্তারের জন্য কঠিন কিছু না। বাইরের চেয়ে আমি আমার পেশাগত জীবনে মনে করি অনেক সহজ সরল, ডাক্তারকে দেবতার মনে মনে, মানে একটা বড় মাপের মডেলের সাথে তারা তুলনা করে, সহজে কিন্তু যা বলে তাই মেনে নেয়। এটা হলো 2 নম্বর কাউন্সিলিং। 3 নম্বর হচ্ছে তাকে সাপোর্ট দিতে হবে, সাইকোলজিক্যাল সাপোর্ট, যে আপনার ভয়ের কোনো কারণ নাই। আমরা যে টিম ওয়ার্ক, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, সোশ্যাল ওয়ার্কার, এই যে মিলে এই কম্বিনেশনে যদি আমরা তাদের সাপোর্ট দিতে পারি, তাহলে সে আমাদের এই যে ট্রিটমেন্টের জিনিসগুলো মেনে নেবে। ফরমোস্ট মেইন যে ট্রিটমেন্ট, যে উনি যেটা বললেন ডক্টর সুমি, যে ফার্মাকোথেরাপি, ওষুধ দিতে হবে। ওষুধ না দিয়ে অনেক সময় দেখা যায় কাউন্সেলিং করে ঘুরায়, কিন্তু রুগী ভালো হয় না, কষ্ট পায়। এর মধ্যে হয়তো অনেক সময় রুগীরা আত্মহত্যা করে, আমরা জানি, সুইসাইড করে ফেলে কোনো উপায় না দেখে। সেই জন্য ওষুধ দিতে হবে। ওষুধের মধ্যে বিস্তারিত যেটা সাধারণত আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিডিপ্রেশন, ডিপেন্ডস অন দ্য পেশেন্টস কন্ডিশন, পেশেন্টের কোমরবিডিটি, এগুলো চিন্তা করে আমরা সিলেক্ট করব কোন ওষুধটা তার জন্য প্রযোজ্য এবং কী পরিমাণ, নির্দিষ্ট পরিমাণে দিতে হবে। এটা হলো ফার্মাকোথেরাপি। তারপর ধরেন অনেক সময় বমি করে এইসব রুগীরা, তাহলে আমরা তাকে আমরা একজন সাইকোথেরাপিস্টের প্রেজেন্সে তাকে খাওয়ার জন্য যে অল্প অল্প খেয়ে তাকে ডিসেন্সিটাইজ, বিভিন্ন রোগের সিমটমের উপর ডিপেন্ড করবে আমরা তাকে কীভাবে ডিসেন্সিটাইজ। তাহলে এই যে কম্বিনেশন অফ ট্রিটমেন্টই পেশেন্টের সুস্থতা ফিরে আনবে।
থ্যাংক ইউ স্যার। আমাদের সময় হচ্ছে সর্বশেষ বিরতি নেবার, আমরা বিরতির পরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ম্যাডাম, আমরা আমাদের বেশ বিস্তারিতভাবে আপনারা দুজন আলোচনা করেছেন ফোবিয়ার বিভিন্ন দিক নিয়ে, বিভিন্ন রকম লক্ষণ নিয়ে, তার কারণ নিয়ে, এবং আমরা চিকিৎসার অংশটাও আমরা বেশ বিস্তারিতভাবেই জানলাম। তো এখন আমি একটা ভিন্ন রকম প্রশ্ন করব। সেটা হচ্ছে, ঠিক প্রশ্ন নয় ম্যাডাম, এটা একটা মতামত। আমাদের অনুষ্ঠানে যারা অতিথি হিসেবে আসেন, আমরা সবার কাছ থেকে জানতে চাই যে এখন বাংলাদেশে তো আসতে আসতে যে আমরা এরকম মানসিক স্বাস্থ্য বিষয়ক টকশো করছি, বিভিন্নভাবেই মানসিক স্বাস্থ্য সচেতনতার ব্যাপারটা আলোচনা আসছে, মানসিক স্বাস্থ্য এগিয়ে যাচ্ছে। তো আপনি যখন এই সাইকিয়াট্রিতে ক্যারিয়ার করতে এসেছিলেন, তখন সাইকিয়াট্রি কেমন দেখেছেন, এখন কেমন দেখছেন? আমি যদি আরও স্পেসিফিক্যালি বলি, আসলে আগামী 10 বছর পরে আপনি বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে কোথায় দেখতে চান, এই বিষয়ে যদি আপনি আপনার মতামত দেন। খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। এটা আমি আসলে ভাবি মাঝে মাঝে। আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি 2008-এ আমি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে জয়েন করি। আমি কিন্তু সেখানে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করি। তো আমার সাইকিয়াট্রিস্ট হওয়ার কোনো স্বপ্নও ছিল না। তো পরবর্তীতে আমি ওখানে কাজ করতে করতে দেখলাম যে না, আমি এর আগে এই সাইকিয়াট্রি পেশেন্টগুলো ম্যানেজ করা নিয়ে আমার যে এক ধরনের ভীতি কাজ করতো, বিষয়টা ওরকম না। খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, এবং আমার কাছে যেটা মনে হয় যে অন্য সব মানে স্পেশালিটির চাইতে এটার ইম্পর্টেন্স অনেক বেশি। কারণ মন ভালো না থাকলে আসলে অন্য কোনো কিছুই, মানে আমার মনের স্বাস্থ্য যদি ভালো না থাকে, হ্যাঁ, আমার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকবেই, এবং আলটিমেটলি আমি কিন্তু সুস্থ, এটা আমি বলতে পারবো না। মেন্টাল হেলথ ভালো না থাকলে আমার ওভারঅল হেলথ ভালো থাকবে না, এবং সেখানে আমার কিছু না কিছু ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকবে, আমি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে পারবো না। অ্যাজ এ ডক্টর আমাকে যদি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে হয়, ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে হয়, অথবা আমার নিজের যে স্বপ্নগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে হয়, আমার মেন্টাল হেলথ ভালো থাকতে হবে। তো সেই জায়গাটাতে আমি মনে করছি যে অ্যাজ এ প্রফেশনাল এই প্রফেশনে থেকে আমার অনেক কিছু করার সুযোগ আছে। তা আপনি যেটা বলেছেন যে আমি আসলে এই পরিবর্তনটা 2008 থেকে এখন 2025, এই 17 বছরে আমি কি পরিবর্তনটা দেখতে পাচ্ছি। আমাদের ধরেন যে আমাদের ইনডোর পেশেন্টের যে ভর্তির সংখ্যাটা, পেশেন্টের ভর্তি আউটডোরে যে পেশেন্ট আসে অনেক বেশি, কিন্তু এখন ওই তুলনায় আনুপাতিক হারে অনেক, মানে পেশেন্টের যে এটাকে কি বলবো, টার্ন ওভার রেটটা এটা অনেক বেড়েছে। মানে মানুষ মানসিক স্বাস্থ্য সেবাতে আসছে, এবং পেশেন্টের একই সাথে আমি বলছি যে সচেতনতা, মানে একদম মানুষ সচেতন হয়েছে। তো এখন তো ডিজিটাল এরা, তা আমাদের কাছে অনেকেই যেটা করে যে ওরা হচ্ছে এআইয়ের মাধ্যমে, এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এরও আগে যেটা ছিল ওরা গুগলে সার্চ দিয়ে দিয়ে বিভিন্ন টার্ম, ইউটিউবতে আমরা যে প্রোগ্রাম করি সেটার অনেকে কিন্তু ঠিকভাবে এটাকে মানে ক্যাপচার করতে পারেন না। ওনারা এসে বলেন আমি বিপিডিতে সাফার করছি, আমি প্যানিক অ্যাটাকে ভুগছি। তখন আমি যখন আবার জিজ্ঞেস করি প্যানিক অ্যাটাক বলতে কি বুঝেন, দেখা যায় যে আসলে ওনারা আসলে ঠিকভাবে এটাকে গ্রিপ করতে পারেন নাই। আমাদেরকে যেটা আমি মনে করি যে আমাদেরকে পেরিফেরিতে যেতে হবে, মানুষের কাছাকাছি যেতে হবে, গিয়ে তখন এই সচেতনতার জায়গাটা তৈরি করতে হবে, তাদের কাছে শুনতে হবে। হ্যাঁ, তারা যেই টার্মটাকে, যেটা যেমন প্যানিক অ্যাটাকের কথা, উনি যেভাবে বুঝতে পারছেন আসলে কি সেটা প্যানিক অ্যাটাক কিনা, বা তাহলে সে যেটাকে প্যানিক অ্যাটাক বলছে ওটা আসলে কি, আমরা যদি ওইভাবে তাদেরকে এই বিষয়গুলোকে একটু ক্লারিফাই করি, হ্যাঁ, তখন কিন্তু আমার ধারণা যে আমাদের এই লিমিটেশনসগুলোকে আমরা তখন ওভারকাম করতে পারবো। আমার এটা আমার ব্যক্তিগত অভিমত। আরেকটা যেটা স্যার কিছুক্ষণ আগে বলেছেন যে আমাদের কারিকুলামে আন্ডার গ্রাজুয়েট লেভেলে এমবিবিএস লেভেল থেকে সাইকিয়াট্রিটাকে ইন্টিগ্রেট করা উচিত, এটা খুবই ইম্পর্টেন্ট আসলে। তারপর আমাদের এখনও পর্যন্ত স্টিল নাও আমাদের যে সাইকিয়াট্রিক স্পেশালাইজড সার্ভিসেসগুলো আছে সেগুলো কিন্তু টার্সিয়ারি সেন্টার কেয়ার বেসড। আমাদের যে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে আসলে নাই, অতটা নাই বলতে গেলে, বা নামে আছে, সেখানে ডিপার্টমেন্ট আছে, ম্যান পাওয়ার নেই। ম্যান পাওয়ার আছে, এফিশিয়েন্ট ম্যান পাওয়ার নেই। এফিশিয়েন্ট ম্যান পাওয়ার আছেন, এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। অনেক ধরনের ফিনান্সিয়াল ক্রাইসিস আছে। হ্যাঁ, আমাদের রিসার্চের জায়গাগুলোতে অনেক আমরা পিছিয়ে আছি। অনেক বিষয় আমাদের আসলে এগুলা নিয়ে ভাবতে হবে। আমরা যদি আগামী 10 বছরে যেটা বলেছেন যে আমি আসলে কোথায় দেখতে চাই নিজেকে, স্বপ্ন দেখতে আমরা তো স্বপ্ন দেখতে ভালোবাসি, এবং আমি যখন স্বপ্নই দেখব আমি হচ্ছে মানে
একদম টপ লেভেলের স্বপ্নটাই আমি দেখতে চাই। আমি আগামী 10 বছরে আমি চাই যে আমাদের দেশের এই মানে মানসিক স্বাস্থ্যটা উন্নত দেশের পর্যায়ে না কাছাকাছি পৌঁছে যাবে। আমার স্বপ্নটা ওরকম। তো এটার বাস্তবায়নের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে, সরকার, বেসরকারি প্রতিষ্ঠান এবং আমরা জনগণ যারা আছি, এবং আমাদের প্রত্যেকের যার যার নিজের জায়গা থেকে এখানে দায়িত্ব পালন করতে হবে। এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। স্যার আমি আপনার কাছে আসছি, আমরা তো অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো স্যার আপনি যদি আপনি বলেন যে আপনি তো অনেক পথ পাড়ি দিয়ে এসছেন, তো স্যার এখন ভবিষ্যতে যদি তাকান, এই স্যার ম্যাডামের মতো আমিও আপনাকে প্রশ্ন করতে চাই যে 10 বছর পরে বাংলাদেশের মানসিক স্বাস্থ্যকে স্যার আপনি কোথায় দেখতে চান? এটা বলতে গেলে ধন্যবাদ আপনাকে। আমি একটু পেছনে যাব, সংক্ষেপে যেটা বলতে চাই, আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন স্কুলে, পাকিস্তান পিরিয়ডের কথা বলছি, তখন ভোকেশনাল ট্রেনিংয়ে ছাত্রদেরকে নিয়ে যাওয়া হলো, আমিও গেলাম। তো যারা ট্রেনিং দিচ্ছিলেন তারা প্রশ্ন করলেন যে কেরিয়ার বিল্ডিংয়ে যে আপনি কি পড়বেন। আমি ডাক্তারি পড়বো তখন, ছাত্র জীবনে যেটা। তো ওনার একটা কথা আমাকে খুব এখনও মনে আছে এবং এটা খুব মনের মধ্যে গেঁথে গেছে। বলে যে আপনি অ্যালোপ্যাথি পড়েন আর হোমিওপ্যাথি পড়েন, সিম্প্যাথি ইজ মাস্ট। তো আমাদের দেশে মানসিক রোগীদের জন্য যে সহানুভূতি দরকার, সহমর্মিতা, এটা কিন্তু অতীতে ছিল না। তো আমরা যখন 3rd ইয়ারে পড়তাম তখন কিন্তু জেনারেল হাসপাতালে মানসিক রোগী, পাবনা মেন্টাল অ্যাসাইলাম, মানে এটাই সিজোফ্রেনিয়া মানে মানসিক রোগ। আর এত বিশাল যে জগৎ মনের, আমার মনে হয় আমাদের চিন্তা করতে হবে মানসিক শব্দটাকে বাদ দিয়ে মনের রোগ বলা যাওয়া যায় কিনা, তাহলে স্টিগমা অনেকটা দূর হবে। তো আমি যেটা মনে করি যে পরবর্তী যখন আসলাম, এসে দেখলাম মানসিক রোগ মানে সেরকম সিজোফ্রেনিয়া না, আরও অনেক রোগ আছে। এখন এত দ্রুত উন্নতি হচ্ছে সারা বিশ্বের মতো আমাদের দেশেও, যেমন পাবনা মেন্টালে রোগী পড়ে থাকতো বছরের পর বছর, এখন সেটা হয় না। বিশাল একটা পরিবর্তন, আমরা কোথা থেকে কোথায় চলে আসলাম। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে অন্যান্য সেক্টরে ডিজিটালাইজেশনের কারণে, বিজ্ঞানের উন্নতির কারণে, আমার মনে হয় আমরা সংখ্যায় কম হলেও আমরা যদি আমি আপনার মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের আজকের যে সচেতনামূলক এখন টিভির যে অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, তাহলে আমরা কম সংখ্যক সাইকিয়াট্রিস্ট দিয়েও মানুষকে সার্ভিস দিতে পারে। এবং সৌভাগ্যক্রমে অনেকে আসছে, এখন সেই সোশ্যাল ব্যারিয়ার নাই যে অনেক পরে আসতো, এখন অনেক ইয়াং জেনারেশন কিন্তু সাইকিয়াট্রিস্টে ক্যারিয়ার করতে আসছে। সেই জন্য আমি মনে করি আপনি যে প্রশ্নটা করেছেন, আগামী 10 বছর আমি আশাবাদী, আমি নিরাশ নই যে আমাদের দেশের সাইকিয়াট্রিস্টরা সঠিকভাবে যদি সরকার এবং বেসরকারি উদ্যোগকে সমন্বয় করতে পারে, তাহলে আমাদের মানসিক রোগের চিকিৎসা অনেক দূর এগিয়ে যাবে। এখন আমরা দেখি মানুষ কিন্তু অনলাইনে কমিউনিকেট করে, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে। তাহলে এই যে দ্রুত যে পরিবর্তন, আগামী 10 বছরে আমার মনে হয় রোগ যেমন দ্রুত বেড়ে যাচ্ছে, যে ডিপ্রেশন বেড়ে যাচ্ছে, অন্যান্য ইয়াং জেনারেশনের যেমন ডিভাইস এডিকশন হচ্ছে বা অন্যান্য এত দ্রুত বেড়ে যাচ্ছে, আমরা যদি সঠিকভাবে এগিয়ে নিতে পারি আমাদের এই যে সাবজেক্টকে, মানসিক রোগীর ট্রিটমেন্টের যে পদ্ধতি, তাহলে আগামী 10 বছর আমার মনে হয় রোগ যেমন বাড়বে, আমরাও আমাদের প্ল্যানিংয়ের মাধ্যমে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন সাইকিয়াট্রিস্টের মাধ্যমে আমরা আমাদের দেশের মানুষকে সঠিকভাবে চিকিৎসা দিতে পারবো। সেই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং এই লিডারশিপটা নিতে হবে বিএপিকে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন সাইকিয়াট্রিস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম, আপনাকেও ধন্যবাদ। আপনাদের সবার কথা আমাদেরকে আশাবাদী করে তোলে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এই যে আমরা নানা রকম ফোবিয়া নিয়ে আলোচনা করলাম, আমরা আশা করব এই ধরনের আলোচনার মাধ্যমে আপনাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে, আপনারা সঠিক বিজ্ঞানসম্মত চিকিৎসার জন্য মনরোগ বিশেষজ্ঞদের সেবা নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী পর্বে দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।